প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা দ্রাব্যতা সিরিজের প্রথম ক্লাস করেছিলাম। দ্রাব্যতা সংক্রান্ত বিষয়ের উপরে আমরা বলেছি যে 5টি ক্লাস নেব। আজকে তার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কোনো একটি সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে সেই দ্রবণটি সম্পৃক্ত থাকবে কিনা। যদি সেটাকে সম্পৃক্ত করতে হয় তাহলে আরও কতটুকু পদার্থ যোগ করা লাগবে। অথবা কোনো সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা যদি হ্রাস করা হয় তাহলে সেই দ্রবণটি সম্পৃক্ত থাকবে কিনা বা কোনো অদক্ষেপ বা ক্লাশ তৈরি করবে কিনা, এই বিষয়ে আমরা আলোচনা করব। দ্রাব্যতা সিরিজের ক্লাসকে আমরা 5টি পর্বে ভাগ করেছি। ধারাবাহিকভাবে বিভিন্ন বোর্ডে যে সমস্ত অঙ্ক আসছে এবং অ্যাডমিশন টেস্টে যে সমস্ত প্রবলেমগুলো আসে সেই বিষয়গুলো এই 5টি পর্বের মধ্যে থাকবে। তোমরা যদি ধৈর্য সহকারে এই সিরিজগুলো ভালো করে খেয়াল করো তাহলে দ্রাব্যতা সংক্রান্ত তোমাদের যাবতীয় সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে দ্রাব্যতা সিরিজের দ্বিতীয় ক্লাসটি শুরু করি। দেখো, এই সিরিজে আজকে দেখব কোনো একটি সম্পৃক্ত দ্রবণে যদি তাপমাত্রা হ্রাস করা হয় বা সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে দ্রবণের অবস্থাটা কি হবে। তোমরা জানো যে সম্পৃক্ত দ্রবণের মধ্যে যদি তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে কি হয়, ওই দ্রাবকের আয়তন কমে যায়। ফলে তার মধ্যে যে যেই পরিমাণ দ্রবীভূত ছিল সেটা তখন আর থাকতে পারে না, তখন নিচে তলানি বা অধক্ষেপ সৃষ্টি হয়। আমরা দেখব যে এই ধরনের একটা সমস্যা যদি আসে, দেখো 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ লবণ এর 520 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে। এখন যদি আমরা এই দ্রবণের তাপমাত্রা হ্রাস করি, শীতল করা হলো এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেওয়া হয়েছে, তাহলে এখানে ক্লাশ তৈরি করবে বা অধক্ষেপ তৈরি করবে। তোমরা অনেকেই জানো গরম চা যখন খাও তখন তার মধ্যে চিনি দিয়ে চা খাচ্ছি, চা খেতে খেতে যখন চাটা ঠান্ডা হয়ে যায় বা খাওয়া শেষ হয় তখন দেখা যায় যে চায়ের পাত্রের নিচে তলানি পড়ে আছে। এর কারণ হচ্ছে খেতে খেতে যখন তাপমাত্রা হ্রাস পায় তখন তার আয়তন কমে যায়, তখন এর মধ্যে যে চিনিটা থাকে আস্তে আস্তে করে নিচের দিকে তলানি পড়ে। সেটাই আমরা দেখব যে এখানে কত গ্রাম তলানি পড়ে। এখন লক্ষ্য করো যে এখানে তাপমাত্রা অনুসারে দ্রাব্যতার মান দেয়া আছে। 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে এটা এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে এটা। প্রথমে আমরা যদি চাই যে এখানে কতটুকু পদার্থ অধক্ষেপ পড়ছে তাহলে আমরা এই অঙ্কটাকে দুই ভাগে করতে পারি। প্রথম ভাগে যেটা দেখো যে এই 1 নাম্বার পাত্রের মধ্যে কত গ্রাম দ্রাবক আছে সেটা আমাদেরকে বের করতে হবে এবং এখানে যে পরিমাণ দ্রাবক আছে নিশ্চয়ই এখানেও কিন্তু সেই পরিমাণ দ্রাবক থাকবে। পানির পরিমাণ, এখানে যেটুকু পানি আছে এখানেও সেই পরিমাণ পানি থাকবে, কিন্তু এই সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রব ছিল এই 2 নাম্বার পাত্রে কিন্তু সেই পরিমাণ দ্রব থাকবে না। তারপরে যেটা আমরা করব, যেটা দ্রাবক এবং দ্রবের পরিমাণটা বের করব। এখানে দ্রাবক একই থাকবে কিন্তু এখানে কতটুকু দ্রব থাকবে সেটা বের করব। নিশ্চয়ই এখানে দ্রবর পরিমাণ কম থাকবে কারণ তাপমাত্রা কম হয়েছে, তাহলে বাড়তিটা কি হবে, অধক্ষেপ সৃষ্টি করবে। তাহলে প্রথমে যেই পরিমাণ দ্রব ছিল আর এখানে যতটুকু দ্রব ছিল এর মধ্যে যে পার্থক্য থাকবে সেটাই কিন্তু ক্লাশ। গত ক্লাসে আমরা একটা সূত্র দেখেছিলাম, S = ছোট হাতের m × 100 ভাগ বড় হাতের m মাইনাস ছোট হাতের m। এখানে S ছিল দ্রাব্যতা, ছোট হাতের m ছিল দ্রব, বড় হাতের m ছিল দ্রবণ এবং বড় হাতের m মাইনাস ছোট হাতের m ছিল দ্রাবক। এই সূত্র ব্যবহার করে এখানে কতটুকু m আছে এবং m মাইনাস m আছে এই দুটো বিষয় বের করব। তার জন্য দেখো 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার মান দেওয়া আছে। যদি আমি এটাকে S ধরি এবং এটাকে যদি আমি m ধরি তাহলে এই সূত্র অনুসারে আমরা এখান থেকে m এর মানটা বের করতে পারবো। ধরে নেই এখানে পদার্থ আছে বা দ্রব আছে m 1 গ্রাম। এখন দেখো এখানে যতটুকু পানি আছে 2 নম্বর পাত্র একই পরিমাণ পানি আছে এবং সেখান থেকে আমরা আবার এই যে পদার্থটা আছে এই পদার্থটাকে যদি আমরা দ্বিতীয় পাত্রের মধ্যে S ধরি, এখানে কতটুকু দ্রব আছে সেটাকে আমরা ধরলাম m2 গ্রাম আর এখানে যতটুকু পানি আছে এখানে কিন্তু পানির পরিমাণ একই। তাহলে আমরা এখানে যে দ্রাবকের পরিমাণ, এই যে দ্রাবকের পরিমাণ এটা আমরা সেম ধরে এখান থেকে আমরা m2 এর মানটা বের করব। এরপরে এই যে ছোট হাতের m1 আর ছোট হাতের m2 এর যে পার্থক্য, নিশ্চয়ই এখানে m1 এর মান বড়, এই পাত্রের মধ্যে দ্রবের পরিমাণটা বেশি আছে আর এই পাত্রের মধ্যে দ্রবের পরিমাণ কম আছে। তাহলে কতটুকু কম আছে সেটুকু অধক্ষেপ পড়বে, কারণ এখানে তো আমরা নতুন কোনো পদার্থ যোগ করিনি, এখানে যতটুকু ছিল ততটুকু। যদি তুমি এই পদ্ধতিতে অঙ্কটা করতে চাও তাহলে তোমাকে কি কি করতে হবে,
প্রথমে 1 নাম্বার পাত্রের মধ্যে ছোট হাতের m এর মান বের করতে হবে, তারপরে পানির পরিমাণ বের করতে হবে। এর পরের স্টেপে গিয়ে এখানে পানির পরিমাণ একই, তারপরে এখান থেকে ভরের মান বের করতে হবে, তারপরে গিয়ে দুইটা ভর বিয়োগ করে এখানে কতটুকু অদক্ষেপ পড়ছে সেটা বের করতে হবে। কিন্তু এই অঙ্কটি মাত্র 2 লাইনে করা যায়। দেখো কিভাবে করি। আমরা এখানে দেখতে পাই 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা এত। এই কথার অর্থ কি? এটার অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রাবক এবং তার মধ্যে 60 গ্রাম দ্রব আছে। তাহলে দ্রবণের পরিমাণ কত? আমরা যদি এখানে লিখি অঙ্কটা, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 60 গ্রাম পার 100 গ্রাম। অতএব 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণ 100 যোগ 60 গ্রাম, কারণ পানি 100 গ্রাম, প্রতি 100 গ্রামে কতটুকু দ্রব থাকে, এটার পরিমাণ হচ্ছে 160 গ্রাম। এরপরে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 35 গ্রাম পার 100 গ্রাম। অতএব 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের পরিমাণ 100 যোগ 35 গ্রাম সমান 135 গ্রাম। এখন খুব ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু পানির পরিমাণ আছে 100 গ্রাম, এটার মধ্যেও পানির পরিমাণ 100 গ্রাম। তাহলে এই তাপমাত্রায়, যখন তাপমাত্রা বেশি ছিল তখন দ্রব্য ছিল 60 গ্রাম, যখন তাপমাত্রা কমানো হয়েছে তখন দ্রব্য হচ্ছে 35 গ্রাম। এই যে পার্থক্যটুকু 25 গ্রামের পার্থক্য, এই 25 গ্রাম কিন্তু অদক্ষেপ তৈরি করবে। কতটুকু দ্রবণ থেকে অদক্ষেপ তৈরি করবে? নিশ্চয়ই 160 গ্রাম থেকে, কারণ আমরা শীতল করতেছি। 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যখন আমি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচ্ছি তখন এখানে পদার্থ ছিল 60 গ্রাম, এখন থাকতে পারে 35 গ্রাম। তাহলে এই যে বাকি যে পদার্থটুকু সে কি করবে? অদক্ষেপ তৈরি করবে। তাহলে কতটুকু দ্রবণ থেকে আমি অদক্ষেপ পাচ্ছি? 160 গ্রাম থেকে অদক্ষেপ পাচ্ছি কত? 25 গ্রাম। দেখো 160 গ্রামের তাপমাত্রা যেটা, এই পাত্রের তাপমাত্রা কিন্তু একই। তাহলে 160 গ্রাম থেকে যদি 25 গ্রামের অদক্ষেপ তৈরি করে, তাহলে 520 গ্রাম থেকে কতটুকু অদক্ষেপ তৈরি করবে? মাত্র 2 লাইনের অঙ্ক। তো দেখো আমরা করতে পারি 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে অদক্ষেপ পড়ে, বা ক্লাসও লিখতে পারো, প্রশ্নে যেটা দেয়া থাকবে সেই অনুযায়ী লিখবা। অদক্ষেপ পড়ে 160 বিয়োগ 135 গ্রাম সমান 25 গ্রাম। অতএব পাত্রের মধ্যে ছিল কত? 520 গ্রাম। 520 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে অদক্ষেপ পড়বে 25 ইন্টু 520 ভাগ 160 গ্রাম, 81.25 গ্রাম। দেখো অঙ্কটি মাত্র 2 লাইনে আমরা করলাম। এই অঙ্কটা উল্টোভাবে আসে, অর্থাৎ এখানে যদি তাপমাত্রা আমরা বাড়াই, মনে করো এটা তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস আছে এবং এটা 90 ডিগ্রি সেলসিয়াস আছে, সেক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ানো হয় তখন কিন্তু দ্রবণটি আর সম্পৃক্ত থাকবে না, তার মধ্যে আরো অতিরিক্ত লবণ যোগ করতে হবে। কারণ তাপমাত্রা বাড়ালে দ্রাবকের আয়তন বেড়ে যায়, পানির আয়তন বেড়ে যায়, তখন আরো অতিরিক্ত লবণ যোগ করতে হবে। সুতরাং এখানে যদি আমাকে অন্যভাবে একটা অঙ্ক আসে, দেখো এখানে যদি আমরা দেখতে পাই যে এই অঙ্কটায় তাপমাত্রা বাড়ানো হয়েছে, এই তাপমাত্রায় কিন্তু সম্পৃক্ত দ্রবণ ছিল। এখানে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে 2 নম্বর পাত্রটি কিন্তু আর সম্পৃক্ত নেই। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই দ্রবণের আয়তন বেড়ে গেছে, ফলে তখন আর দ্রবণটি সম্পৃক্ত থাকবে না, ফলে এর মধ্যে আরো অতিরিক্ত লবণ যোগ করতে হবে। তাই প্রশ্নে বলা হয়েছে 2 নং পাত্রে দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ যোগ করতে হবে, অর্থাৎ এখানে কত গ্রাম লবণ যোগ করতে হবে। আগের মতো তুমি এই অঙ্কটিও 2 ভাবে করতে পারো।
প্রথমভাবে হচ্ছে যে এখানে কতটুকু লবণ ছিল সেটা আমরা এই সূত্রের সাহায্যে S ইকুয়ালস টু ছোট হাতের M ইন্টু 100 ভাগ বড় হাতের M মাইনাস ছোট হাতের M, এখান থেকে তুমি পানির পরিমাণ এবং দ্রবের পরিমাণটা বের করবা। কারণ দেখো 90 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুটোই দ্রাব্যতার পরিমাণ দেওয়া আছে। তাহলে এখানে যদি আমার এই যে 35 গ্রাম দ্রাব্যতা ছিল, এখান থেকে আমরা দ্রাব্যতা এস এর মান পাচ্ছি, এখান থেকে আমি দ্রবণের পরিমাণ পাচ্ছি, এবং এখান থেকে আমি দেখো দ্রাব্যতা এবং দ্রবণের পরিমাণ যদি পেয়ে যাই, এই দুটো থেকে আমি ছোট হাতের এম এর মান বের করতে পারবো। তারপর এখানে পানির পরিমাণ বের করতে পারবো, এখানে যতটুকু পানি আছে এটার মধ্যে ততটুকু পানি আছে। এরপরে দেখবো যে এখানে কতটুকু দ্রব থাকতে পারে। এখানে যে দ্রবটা পাবো সেই দ্রবটা অবশ্যই বেশি, এই দ্রবটা কম, তাহলে এটার পার্থক্য করলে যে বাড়তি যেটা লাগবে সেই পরিমাণ লবণ যোগ করতে হবে। এটা না করে আমরা আরো একভাবে করতে পারি, সেটা হচ্ছে মাত্র 2 লাইনে, আগেরটার মতো। আগেরটা কি করেছিলাম, অদক্ষেপ তৈরি হয়েছে, আর এখানে কি হবে, অদক্ষেপ যোগ করতে হবে। তাহলে যদি আমরা এটা এইভাবে লিখি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেখো 35 গ্রাম পার 100 গ্রাম, মানে 100 গ্রাম দ্রাবকে 35 গ্রাম লবণ আছে। তাহলে অতএব 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণ কত, 100 যোগ 35 গ্রাম সমান হচ্ছে 135 গ্রাম। একইভাবে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 60, আমি এখানে আসলে একই ধরনের মান ব্যবহার করেছি যাতে তোমরা বুঝতে পারো পার্থক্যটা, সেজন্য ভিন্নভাবে থাকতে পারে, গ্রাম পার 100 গ্রাম। অতএব 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের পরিমাণ কত, 100 যোগ 60 গ্রাম সমান 160 গ্রাম। এখন একটা জিনিস খেয়াল করো, যখন আমি এখানে তাপমাত্রা কি করতেছি, বৃদ্ধি করতেছি, 20 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কাছে যাচ্ছি, তখন পানি 100 গ্রাম, এটার মধ্যেও পানি 100 গ্রাম, কিন্তু এখানে থাকতে পারে কম তাপমাত্রায় 35 গ্রাম আর বেশি তাপমাত্রায় 60 গ্রাম। তার মানে এটার মধ্যে পার্থক্য কতটুকু, এই যে 25 গ্রামের পার্থক্য আছে, এটা কিন্তু লবণ যোগ করতে হবে। আগের অঙ্কটায় 25 গ্রাম অদক্ষেপ পড়েছিল, কারণ সেখানে ঠান্ডা করেছিলাম, 160 গ্রাম থেকে 25 গ্রামের অদক্ষেপ সৃষ্টি হয়েছিল। আর এখানে কি করতেছি, তাপমাত্রা বৃদ্ধি করতেছি, তাই 135 গ্রামের সাথে লবণ যোগ করতে হবে কতটুকু, 25 গ্রাম। এখন দেখো, যদি আমরা এখানে 520 গ্রাম বলেছি, তাহলে 135 গ্রামের সাথে লবণ যোগ করা লাগবে 25 গ্রাম। অতএব 520 গ্রামের সাথে কতটুকু লবণ যোগ করতে হবে। এখানে যেটা জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে যে কোনটা থেকে অদক্ষেপ তৈরি করবে আর কার সাথে লবণ যোগ করতে হবে, শুধু এইটুকুই খেয়াল রাখবা। আগের বারে তোমার 160 গ্রাম থেকে 25 গ্রামের অদক্ষেপ পড়েছিল, কারণ তাপমাত্রা ঠান্ডা করেছিলাম, আর এখানে তাপমাত্রা বৃদ্ধি করতেছি, তাই 135 গ্রামের সাথে 25 গ্রাম লবণ যোগ করতে হবে। আমরা এটা লিখে ফেলি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমি সংক্ষেপে লিখলাম 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি করা হলে, এটা লিখে নিবা। এখন বলো 135 গ্রাম সম্পৃক্ত দ্রবণের সাথে লবণ যোগ করতে হবে 25 গ্রাম। অতএব 520 গ্রাম সম্পৃক্ত দ্রবণের সাথে লবণ যোগ করতে হবে 25 ইন্টু 520 ভাগ 135 গ্রাম। এখানে যে রেজাল্টটা আসে সেটাই আমাদের অ্যান্সার, 96.296 গ্রাম। এটাই হলো উত্তর। এখন দেখো, এখানে এককটা খেয়াল রাখবে, দেখো সম্পৃক্ত দ্রবণটাও গ্রাম এককে আছে আর দ্রাব্যতাও গ্রাম পার 100 গ্রামে আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যদি এই দ্রবণটি তোমার ml এককে থাকে আর এই দ্রাব্যতা যদি গ্রাম পার লিটার এককে থাকে, তখন আমরা কিভাবে করব। যেহেতু গ্রাম পার 100 গ্রামে ছিল, তাহলে এই 100 গ্রাম ছিল দ্রাবক, তাই আমরা কি করেছি, এখানে দ্রবণ তৈরি করে নিয়েছি। আর যদি এখানে দেখো গ্রাম পার লিটার এককে, ওই লিটারটা কিন্তু আর দ্রাবক না, ওইটা কিন্তু দ্রবণ, তাই এখানে আর দ্রবণ তৈরি করা লাগবে না, সেটা আরো সহজ। দেখো দেখো এরকম একটা অঙ্ক আসছে, এখানে এই সম্পৃক্ত দ্রবণের এককটা খেয়াল করো, ml, এটার এককটা খেয়াল করো গ্রাম পার লিটার। মানে কি, এই প্রতি লিটারে 60 গ্রাম আছে,
তাহলে এই প্রতি লিটারটা কি দ্রাবক নাকি নাকি দ্রবণ? অবশ্যই দ্রাব্যতার সংজ্ঞা অনুযায়ী প্রতি লিটারে 60 গ্রাম দ্রব থাকে, অর্থাৎ প্রতি লিটার হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। 1 লিটার সম্পৃক্ত দ্রবণ। আমি বারবার বলছি কারণ অনেকেই দ্রাবক আর দ্রাব্যতা হারিয়ে ফেলে, ঠিকমতো বলতে পারে না। আসলে ব্যাপারটা ভালো করে খেয়াল করো, যদি গ্রাম পার 100 গ্রাম থাকে, যেটা আমরা আগে বলেছি, যদি এখানে গ্রাম পার 100 গ্রাম থাকে দ্রাব্যতা, মনে করো এস দ্রাব্যতা গ্রাম পার 100 গ্রাম, এটার অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রাবকে দ্রব থাকে এস গ্রাম। আর যখন থাকবে এস গ্রাম পার লিটার, তখন বলবো আমরা 1000 ml বা 1 লিটার দ্রব থাকে এস গ্রাম। তাহলে পার্থক্যটা দ্রাবক আর দ্রবণ, এটা খেয়াল রাখবা। পার লিটার যখন থাকবে তখন আয়তন, অর্থাৎ 1 লিটার দ্রবণ। সুতরাং আমাদের এখানে কিন্তু দেখো আর কোনো দ্রবণের পরিমাণ তৈরি করা লাগে নাই। আগের বারে আমাদের যে অঙ্কটা করেছিলাম একটু খেয়াল করো, আমরা এখানে কি করেছিলাম, 100 সাথে 35 যোগ করে আমরা দ্রবণ তৈরি করে নিয়েছিলাম, 100 সাথে 60 যোগ করে দ্রবণ তৈরি করে নিয়েছিলাম। কিন্তু এখানে আমাদের সেই কাজটা করা লাগবে না। এখানে আমরা সরাসরি বলতে পারবো প্রতি লিটারে আছে 60 গ্রাম, প্রতি লিটার আছে 35 গ্রাম। তাহলে আমার অদক্ষেপ তৈরি করবে কত, অথবা যোগ করতে হবে কত, অর্থাৎ 1 লিটারের সাথে অদক্ষেপ তৈরি করবে তোমার 25 গ্রাম, অথবা 1 লিটারের সাথে 25 গ্রাম লবণ যোগ করতে হবে। 1 লিটার মানে 1000 ml, তাহলে 1000 ml এর সাথে যদি আমার অদক্ষেপ তৈরি করে 25 গ্রাম, এখন 520 ml এর মধ্যে কত তৈরি করবে? ইজি ব্যাপার, 2 লাইনের অঙ্ক। তাহলে আমরা দেখো এটা মুছে ফেলি। এই অঙ্কটা খেয়াল করো, এখানে দেখা আছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 60 গ্রাম পার লিটার, অর্থাৎ এটা কিন্তু 1 লিটার দ্রবণে 60 গ্রাম দ্রব আছে। আবার এখানে লেখা আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 35 গ্রাম পার লিটার। তাহলে আমরা এখানে সহজেই বলতে পারি তাপমাত্রা এখানে তাপমাত্রা দেখো হ্রাস করতেছি, এটা 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচ্ছি। তাহলে আমরা এখানে লিখব 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শীতল করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেওয়া হলে 1000 ml সম্পৃক্ত দ্রবণ থেকে অদক্ষেপ পরে কত, 60 বিয়োগ 35 গ্রাম বা 25 গ্রাম। অতএব 520 ml দ্রবণ থেকে অদক্ষেপ পড়বে 25 ইন্টু 520 ভাগ 1000 গ্রামের অদক্ষেপ তৈরি করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা দ্রাব্যতাকে 5টি পর্বে ভাগ করেছি। এই পর্বে দেখালাম কিভাবে তাপমাত্রা বাড়ালে বা কমালে সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য বা সম্পৃক্ত দ্রবণ হওয়ার সময় কতটুকু লবণ যোগ করতে হবে বা কতটুকু অদক্ষেপ তৈরি করবে। আগামী পর্বে আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের সম্পর্ক কি এই বিষয়টা আলোচনা করব। তোমরা জানো দ্রাব্যতাকে আমরা 5টা পর্বে ভাগ করেছি, কারণ তোমাদের এই জায়গায় যে জটিলতা আছে সেটা দূর করার জন্য। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।